ভারসাম্য, ব্যালেন্স। ভারসাম্য এখনকার বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক শব্দ। বাংলাদেশকে যারা বিপদগামী করবে, ভুল পথে নিয়ে যাবে। চীনের সাথে ঘনিষ্ঠতা বাড়তেছে, এর বিপরীতে আমাদেরকে ইন্ডিয়ার সাথে একটু খাতি করতে হবে, আমেরিকার সাথে একটু খাতি করতে হবে, ভারসাম্য রাখতে হবে। এই যে ব্যাখ্যা, এটা স্ট্রেইট একদম বাংলাদেশকে বিপদগামী করবে। তারেক জিয়ার ভিতরে এই ভারসাম্যের টেন্ডেন্সি আছে। এইটা ইমিডিয়েটলি যদি উনি ত্যাগ না করেন, একসঙ্গে দুই দিকে মন দেওয়া যায় না। কাকে ভালোবাসেন, এটা তাকেই ভালোবাসতে হবে। এটা এও হয় ও হয়ে জিনিস না, সে ধরনের কাজ করার জিনিস না। কাজে ভারসাম্য না নাম করে আপনি দুইটা মেয়েকে একসঙ্গে ভালোবাসতে পারেন না, কোনো পুরুষ পারে না। কোনো মেয়েও আবার দুইটা পুরুষকে একই সঙ্গে ভারসাম্যের নামে প্রেম করতে পারে না। তাহলে কোথায় ভারসাম্য হয়, কোথায় ভারসাম্য হয় না, এটা সম্পর্কে একদম পরিষ্কার পজিশন থাকতে হবে। তারেক জিয়া ভেসে যাওয়ার অবস্থায় আছে, তারই একটা নমুনা হয় এখনকার সাবজেক্ট। এই সাবজেক্টটা তৈরি করেছে প্রথম আলো নিজে। আপনারা জানেন এটা হলো বাংলাদেশের একটা গদি মিডিয়া। রয়ের টাকায় বাংলাদেশে চলে, রয়ের বাংলাদেশে যেই পলিসি সেটা বাস্তবায়নে যে হেল্প করে, এটাই হচ্ছে প্রথম আলো। পুরাই দেওয়ার পরে যেটা হয়েছে, এখন একটু রয়ে শয়ে করে। আগে হলেই যেমন লাঠি ফরকাই দিত একদম, ওটা না, ধীরে সুস্থে সকালের খাবারটা বিকেলে দেয়, সাথে সাথে এক করতে চায় না, বহু বুঝে সুঝে করতে চায়, লিড হতে চায় না, লিডার হইতে চায় না। গতকালকেই, মানে গত দিন আর কি, কাল বা পরশু হতে পারে, গতকালকেই সে একটা সেমিনার বসাইছে। তো সেমিনার শুনে আমাদের মনে হতে পারে সাংঘাতিক কিছু একটা, না, উনি নিজেই নাম দিচ্ছে এটা গোল টেবিল। আচ্ছা, গোল টেবিলে কত লোক থাকতে হবে? কমপক্ষে 5-7 হলে তো হবে, 10 জন হলে হবে। এর ভিতরে 10 জনের বোধহয় লোক ছিল টোটাল। এর ভিতরে 2 জন মন্ত্রী, মন্ত্রী মানে এক মন্ত্রী এক উপদেষ্টা। তারেকের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর তারেকের পররাষ্ট্র উপদেষ্টা, এই 2 জন ওখানে ছিল। বাকিরা কারা? বাকিরা 4 জন হলো সংসদের বিরোধী দল, সংসদের ক্ষমতাশীল দলের এমপি। আর এক সাইডে হাসিনা আমলে যারা ফরেন পলিসি বুঝে, IR এর টিচার বলে যারা পয়সা কমাইছে, এই ধরনের পুরানা মালগুলা। আমি কারোর নাম উচ্চারণ করলাম না, আপনার ছবিটা দেখে নিয়ে। এটা নিয়ে প্রথম আলোতে একটা ফার্স্ট পেজে রিপোর্ট হয়েছে আজকে। সেই রিপোর্টের শিরোনামটা আপনাদেরকে পড়ে শোনালে আপনারা বুঝবেন। পরিবর্তিত বিশ্বে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতির তাগিদ। কিছু বোঝা গেল না? বোঝা যাবে না আসলে, কারণ এখানে প্রতিটা লোক, মন্ত্রী উপদেষ্টা থেকে শুরু করে যারা যারা মুখ্য সচিব, অথবা প্রথম আলোর যেই সাংবাদিককে দায়িত্ব দিচ্ছিল এই রিপোর্টটা লেখার, সকলেই যা বুঝে না, যা জানে না, বিভ্রান্তিকর, নিজের কাছে চিন্তাটা পরিষ্কার না, সেই সব ভাষায় ওখানে কথা বলছে। প্রতিটা ভাষা, প্রতিটা শব্দ এখানে কনফিউজিং শব্দ, নিজের কাছে পরিষ্কার না এমন শব্দ তারা ব্যবহার করছে। সেখানে একটা বিরাট নাম করা একটা রিসার্চ, মানে আমাদের কিন্তু রিসার্চ আর কি জানি অ্যানালাইসিস, এই কথা বললে আমাদের এখানে মানে কাপড় খোলা অবস্থা হয়ে যায়। নিশ্চয়ই তারা খুব বড় জ্ঞানী। তো সেই ধরনের প্রতিষ্ঠানের নাম দিছে ব্রেইন, বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক। তার তরফ থেকে 4 জন আসছিল, আমি জানি না। তো সব তো হলো হাসিনা আমলের মাল, মানে রয়ের মাল উঠে দাঁড়ান। তো এইটা হলো এখানে যেটা হাজির হয়েছে, সেটা হলো তারেক যে কাদের দ্বারা পরিবেষ্টিত, কি ধরনের অযোগ্য অবুঝ লোকদেরকে দিয়ে তার সরকার বানাইছে, এটা হচ্ছে তার একটা প্রদর্শন। যেমন ধরেন শিরোনামটা এরকম কেন, পরিবর্তিত বিশ্বে, পরিবর্তিত বিশ্বে,
বিশ্ব পরিবর্তিত হয়ে গেছে। পরিবর্তিত মানে কি? গ্লোবাল নেতৃত্বের আমেরিকা জায়গায় চীন এসে গেছে, এরকম কিছু নাকি? ইরান আর আমেরিকার যুদ্ধে ইরান জিততে গেছে, এই জন্য পরিবর্তিত বিশ্ব। এই পরিবর্তিত বিশ্ব কথার অর্থ কি? কথা কোনো অর্থ নাই, কিন্তু এইটা সব জায়গায় ব্যবহার করা হচ্ছে, পরিবর্তিত বিশ্ব। সেকেন্ড শব্দ হলো সবচেয়ে ডেঞ্জারাস, ভারসাম্যপূর্ণ। এই যে দেখছেন, এই কথার মানে হলো যে তারেক মিয়া তুমি কিন্তু চিনা গেছো, বুঝছো, এখন আমাদেরকে একটু দাও, নাহলে কিন্তু আমরা এটা ভারসাম্যপূর্ণ হয় নাই বলবো। আমরা হইলাম গিয়ে ইন্ডিয়ান দাল, তুমি এখন আমাদের দিকে একটু দিবা না। এখানে আমেরিকান নাই, এর সবগুলো ইন্ডিয়ান দালালি ছিল। তো ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, তার জন্য তাগিদ দিয়েছে। তো যে কথা বলতেছিলাম, পরিবর্তিত বিশ্ব মানে কি? বিশ্ব বদলে গেছে, কি অর্থে বদলেছে? নাকি আমরা হাসিনাকে খাদায় তারেককে প্রধানমন্ত্রী বানাইছে, এটাও কি পরিবর্তিত বিশ্ব? এটা তো বিশ্ব না, এটা বাংলাদেশ। এটাকে তো বিশ্ব বলা যাবে না নাকি? তাহলে পরিবর্তিত বিশ্ব জিনিসটা কি আসলে? আপনারা কি মেনে নিচ্ছেন যে চায়না গ্লোবাল লিডার হয়ে গেছে, এই জন্য সবার আগে মেনে নিচ্ছেন? কথা কোনো তাল নাই। আবার সেই একই ভূরাজনীতি ভূরাজনীতি ভূরাজনীতি। তারপরে কি বলতেছে? ভূরাজনৈতিক প্রতিযোগিতা তীব্র হলো, এটা হলো প্রথম আলোর যে সম্পাদক এই বিষয়ে যে রিপোর্টটা করছে তার ভাষ্য। সে লিখতেছে, ভূরাজনৈতিক প্রতিযোগিতা তীব্র হলেও অর্থনীতি ও বাণিজ্যের প্রেক্ষাপটে বিশ্বের প্রধান শক্তিগুলোর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা কিন্তু বহাল আছে। এখানে প্রথম যে ঝামেলাটা করছে, তারা সবসময় শব্দটা ইউজ করছে প্রধান শক্তি, না হলে পরাশক্তি। এখন মাখাচ্ছে এই কথার সাথে যে কথাটা, সেটা হলো তারা কি পরাশক্তি শব্দটা ইউজ করবে? পরাশক্তির শব্দটা মিলিটারি কেন্দ্রিক, সামরিক বিষয়ক, এটা এক জিনিস। আর দুনিয়ার ভারসাম্য বদলাই গেছে, এই কথাটা আরেক জিনিস, এটা ইকোনমিক। চায়না গ্লোবাল লিডার হয়েছে অর্থনীতির দিক থেকে, এটাই মুখ্য। এইটা 28 সালে চীনা গ্লোবাল অর্থনীতিতে আমেরিকাকে ছাড়াই চলে যাবে, অর্থনীতিতে, নট মিলিটারিলি। তাহলে আগে তো ঠিক করতে হবে কোন শব্দ ব্যবহার করবেন। পরাশক্তি, এই কথাটা কি পরাশক্তি দিয়ে ব্যাখ্যা করা যাবে? তার মানে কি হচ্ছে, কনফিউশনটা কি হচ্ছে দেখেন। কারণ প্রচলিত ভাবে এগুলো সব তো আসলে কমিউনিস্ট, মানে প্রগতিশীল, মানে হিন্দুত্ববাদী। ফলে ওই সোভিয়েতের ব্যাখ্যাটাই তো ওদের মাথায় আছে। সোভিয়েত বনাম আমেরিকা যে কোল্ড ওয়ার, ওখান থেকে আসছে পরাশক্তির ধারণা, ওখান থেকে তারা ছাড়তে পারছে না। ফলে কন্টিনিউয়াসলি পরাশক্তি পরাশক্তি তারা ব্যবহার করতেছে। আবার একই সাথে বলতেছে এই ভূরাজনৈতিক নিজের বলছে ভূরাজনৈতিক প্রতিযোগিতা তীব্র হলো অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রেক্ষাপটে কিন্তু পারস্পরিক নির্ভরশীলতা আছে। তাহলে কি হলো এটা? একদিকে বলতেছেন পলিটিক্যাল ইস্যু, তাহলে আবার বাণিজ্যিক ভাবে তারা কানেক্টেড, এটা বলতে যাচ্ছেন কেন? আর সেটাই যদি বলতে যাচ্ছেন, তাহলে ভূরাজনৈতিক বলে কি বোঝাতে যাচ্ছেন? আপনার মাথার ভিতর পরাশক্তির ধারণা রেখে কি আলাপ করতেছেন আপনারা? তাহলে এই প্রবলেমটা খোদ প্রথম আলোর মাথার ভিতরে আছে, এই জন্য ভাষ্যগুলো এরকম। সেকেন্ড প্রসঙ্গ আসেন, দেখেন বিশ্ব বাস্তবতা। হোয়াট ইজ বিশ্ব বাস্তবতা? গ্লোবাল সিচুয়েশন। কোন গ্লোবাল সিচুয়েশন? আমেরিকার নেতৃত্বে দুনিয়া আছে, এটা চিন্তা করে কথা বলা হলো একজনের বিশ্ব ব্যবস্থা। আর বিশ্ব ব্যবস্থা আরেকটা হলো যে চাইনা ইজ রাইজিং। চাইনা ইজ রাইজিং যদি মেনেই নেন, এটা যদি আপনার বিশ্ব ব্যবস্থা, আপনার অবজারভেশন হয়ে থাকে, তাহলে তোর ইয়েকে চাপ দেওয়ার কিছু নাই, তারেককে, যে আপনি ভাই ভারসাম্য পূরণ করে আমাদেরকে ইন্ডিয়াকে একটু দেন। আরো কি যে সব ভয়াবহ শব্দ এখানে উচ্চারিত হয়েছে, আপনারা অস্থির হয়ে যাবেন। পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায়, প্রথম কথা বলছি, বিশ্ব ব্যবস্থা তারা ব্যাখ্যা করতে পারলো না, কি সেটা? পুনর্গঠন ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধির লক্ষ্যে এবার চলে আসতেছে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়। এটা হলো, আপনি তো ভাই এতক্ষণ গ্লোবাল সিচুয়েশন সম্পর্কে কথা বলতেছেন, তাহলে বা জাতীয় স্বার্থকে অগ্রাধিকার, এটা বলার দরকার আছে?
এটা দরকার নাই। এই জন্য দুনিয়াতে রাষ্ট্র মাত্রই, কেউ যদি বলে আমি একটা রাষ্ট্র গঠন করছি, যেদিন থেকে স্বাধীনতা ঘোষণা দিবে সেদিন থেকেই বুঝতে হবে, ও না বললেও বুঝতে হবে যে সে কেবলমাত্র জাতীয় স্বার্থই দেখবে, নিজের স্বার্থই দেখবে, আর কারো স্বার্থ দেখার জন্য সে রাষ্ট্র খুলবে না। কেউ নিজেকে রাষ্ট্র গঠন করে না আরেক দেশের স্বার্থ দেখবে বলে। সো বাই ডিফল্ট এটা জাতীয় স্বার্থের রাষ্ট্র, রাষ্ট্র মানে জাতীয় স্বার্থের রাষ্ট্র। হ্যাঁ, এখন যদি আপনার হাসিনা ক্ষমতায় বসায়, ইন্ডিয়ানরা বসায় দিয়ে থাকে, সে তো অন্য কথা। তাহলে তো হাসিনা তো জাতির স্বার্থ বলতে ইন্ডিয়ার স্বার্থটাকে বুঝবে, সে তো অন্য জিনিস। এটা নিশ্চয়ই আপনারা মিন করেন নাই, আমি ধরে নিচ্ছি। তাহলে এগুলো নিয়ে কোনো কিছু স্পষ্ট ধারণা এখানে নাই। এরই ভিতরে কিন্তু কথা চলতে আছে। আমাদের উপদেষ্টা গেছে, তিতুমির অর্থনৈতিক উপদেষ্টা, উনি বলতেছেন, যেটা একেবারে বিশেষ আলাদা করে কোট করে নিয়ে এসে প্রথম আলো ব্রড অক্ষরে লিখছে, সেটা হলো বাংলাদেশ বহুপাক্ষিকতাকে ধারণ করে, সেই জন্যই নাকি আমরা ব্রিক্সের, আসিয়ানের, এসসিও, আরসেপের মেম্বার হতে গেছি। আচ্ছা, কম হইল ভাই। আর যাই হোক, ব্রিক্সটা বহুপাক্ষিকতার লক্ষণ না। আপনি এও হয় অও হয়, বহুপাক্ষিকতা মানে কি? শব্দটার অর্থ বুঝে কথা বলেন। আপনার মনের ভিতর রয়েছে যে আমরা তবে অরিজিনালি আমরা আমেরিকান, তাই একটু চীনের দিকে যাইতেছে, এবং দুটো একটা ভারসাম্য রাখবো। এইটা একটা গাধা চিন্তা। এইটাই দুই নৌকায় পা দেওয়া। দুই নৌকায় পা দিলে কি হয় জানেন তো? একটা নৌকা যখন ছেড়ে দেয় তখন আপনি কি হয়, মাঝখান দিয়ে আপনি দুই ফাঁড়া হয়ে যাবেন, আপনার এক একটা শরীরের অংশ একটা নৌকা থেকে যাবে, আর নাইলে মাঝখানে পড়ে যাবেন নদীতে। সার কথা হলো আপনি কোথাও থাকবেন না, আপনার মৃত্যু হবে। দুই নৌকা পাওয়ানি তাই দয়া করে দুই নৌকা দিয়া বিষয়টাকে বহুপাক্ষিকতা দিয়া আড়াল করেন না। আর দয়া করে এমনি তারেকের মাথার ভিতরে যত সব এই বহুপাক্ষিকতা হয় মানে করার বুদ্ধি আছে, এগুলার জ্বালায় ও এমনি ডুবতে বসে আছে। এর ভিতরে আপনারা আবার এটাকে আরো উস্কানি দিতেছেন, কারণ আপনারা হচ্ছে বড় অস্পষ্ট, আপনি অস্পষ্টতার মধ্যে ভুগছেন। আপনারা আসিয়ানে যে আপনাদেরকে চীন কেন এই সবগুলোর মেম্বার হতে বলেছে আগে, কেন ব্রিক্সের, আসিয়ানের, এসসিওর, আরসিপির মেম্বার হয়ে আসতে বলেছে, কেন খলিলকে মস্কো যেতে হয়েছে, এগুলো বুঝছেন কিছুই বুঝছেন নাই। আপনি খামোখায় উপদেষ্টায় বেরিয়েছেন সব। আমি যতটুকু জানি আপনার ব্যাকগ্রাউন্ড সম্ভবত চাইনিজ নয়, কিন্তু সরি, অন্তত 91 সালের পরে, বিশেষত 71 সালের পরে তো বটেই। আচ্ছা, ওটাও যদি না মানতে চায়, 91 সালের পরে বাংলাদেশে চীনা বাম বলে কেউ নাই, মানে এমন কেউ নাই যারা এখনকার চীনকে ব্যাখ্যা করতে পারবে। আমি আমার বলে দিচ্ছি পরিষ্কার করে। আর আচ্ছা, আরো পরিষ্কার করে দিই, 58 সালে মাও সেতুং পোল্টি মারছে, স্টালিনিজম আর পরে নাই। ওইটাই তার কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ক্যাপিটালিজম। এইটা আপনারা এই কোন বাম এটা ব্যাখ্যা করতে পারে না। ফলে আপনার পুরনো এই বামপন্থী বুদ্ধি দিয়ে কিছু ব্যাখ্যা করতে পারবেন না, নতুন পড়াশোনা লাগবে। চীনকে ব্যাখ্যা করার যোগ্য হতে হবে। এই যোগ্য যদি না হন, তাহলে তারেক কেন, দুনিয়ার সবচেয়ে বিখ্যাত লোকটারও যদি উপদেষ্টা হন, আপনি অ্যাড করবেন এটা জিরো, কিছু করতে পারবেন না আপনি। আর এই ধরনের বাজে বাজে কথা বলবেন, অর্থহীন কথা বলবেন, তখন বহুগামিতা, বহুপাক্ষিকতা। আচ্ছা, ব্রিক্সে যাচ্ছে কি বহুপক্ষের জন্য? এটা ভাই চীনের নেতৃত্বে এটা গ্লোবাল দুনিয়া যে আসন্ন তার দিকে যাওয়ার জন্য। চীন বলতে যাচ্ছে আপনি একই সাথে যেন ইন্দো প্যাসিফিকের পাল্লায় না পড়েন। ওই ইন্দো প্যাসিফিকের পাল্লায় পড়ে আপনি আমেরিকা এবং জাপানের বা ইন্ডিয়ার পাল্লায় যেন না পড়েন, ওইটাই চীন বলতে চাচ্ছে। এই জন্য আপনাদেরকে আপনার সাথে কথা বলার আগে এই সফরগুলো করে আসতে বলছে। আমি এর অর্থ বুঝেন নাই। আপনি কেন চীনে গেছেন আমি জানি না, আসলে কি বুঝে গেছেন বহুপাক্ষিত কথাটা। এই যে আরো এখানে কথা আছে আরসেপ, আরসেপের মানে বুঝেন আপনারা নাকি ওখানে যাওয়ার পরে প্রথম বুঝলেন যে আরসেপ বলে একটা শব্দ আছে?
আমি নিশ্চিত আপনার আরসিইপি অর্থ বুঝেন নাই। আর কেন চাইনিজরা আপনাকে আরসিইপি এর মেম্বার হইতে বলছে তাও আপনারা জানেন বলে আমি বিশ্বাস করিনি। এত সহজ না আরসিইপি বুঝতে পারা, বিশেষ করে কোন কমিউনিস্ট আরসিইপি বুঝবে না। কারণ কমিউনিস্ট মানে ন্যাশনালিস্ট, বেসিক্যালি ইকোনমিক ন্যাশনালিস্ট। ইকোনমিক ন্যাশনালিস্ট আরসিইপি বুঝবে না। ইন্ডিয়ার মতন করে যাই বুঝছে, ইন্ডিয়ান হলো ন্যাশনালিস্টদের শিরোমণি, ইকোনমিক ন্যাশনালিস্ট সে। এই জন্য সে পরিষ্কার করে ঘোষণা দিচ্ছে যে আমি আরসিইপি এর মেম্বার হব না, কারণ ওকে নিবেই না। একটা ক্রাইটেরিয়া বলে দিই, আরসিইপি এর মেম্বার হতে গেলে প্রত্যেকটা দেশ তার আমদানির জন্য টাইপের পোর্টে যে ধরনের ট্যাক্স ধরে, ওর একটা অ্যাভারেজ ভ্যালু আছে। গড় যত আমদানি হয়েছে টোটাল পণ্যের উপরে গড়ে কত পার্সেন্ট ট্যাক্স পাইছে সরকার, ওটাকে বলে গড় ট্যাক্স। এই গড় ট্যাক্সটা 8% বেশি হইতে পারবে না আরসিইপি এর মেম্বার হওয়ার প্রিকন্ডিশন। আরসিইপি লাগবে না, আপনি যদি আসিয়ানের মেম্বার হতে চান, আসিয়ানের মেম্বার হওয়ারই শর্ত এটা। তারপরে তো আসিয়ানের মেম্বার হলে এরপরে আরসিইপি যাইতে পারবেন। তার প্রথম শর্ত হচ্ছে 8%, কেন এটা বোধহয় এখন 7% নিয়ে চেষ্টা করছে তারা। কেন? ওগুলা বুঝেন আগে। এই জন্য বলছে আরসিইপি বুঝাতে এত সহজ জিনিস না। আপনারা তো এখনো বুঝেনই নাই কেন চীন আপনাদেরকে শর্ত দিচ্ছে। এটাই তো শর্ত দেওয়া তার, যে আমার কোলে আসতে গেলে পরে আগে এগুলো সাইডে আসেন। আপনাকে ব্রিক্স এর মেম্বার হওয়ার জন্য রাশিয়াতে যেতে হচ্ছে কেন? মানে বুঝেন নাই কিছু। কি বলবো আপনাদেরকে? আপনারা ভাবতেছেন এটা হলো বহুপাক্ষিকতা, আপনার এও হয় অ হয়। আপনি ইউনুসের লাহান লেজিট ধরে আমেরিকার কলে উঠবেন, খলিল সাহেব আমেরিকার কাছ থেকে পণ্য আনবে। এই যে খবর বেরিয়েছে যে আমেরিকা থেকে গম কিনতে গেছে, গম প্রত্যেক টনে $20 করে, নাকি $27 করে বেশি, বাজার রেটের চেয়ে বেশি দাম। ওই গমই আপনি কিনছেন। প্লাস এই গম কেনার চুক্তিটা হলো G2G। G2G মানে হলো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। কেন? কারণ এটা যদি গ্লোবাল ওপেন মার্কেট থেকে কিনেন তাহলে রেটটা কম হবে। তো একচেটিয়া তো তখনই সম্ভব যখন G2G হবে। সরকার থেকে সরকার, এখন সরকার মানে কি? সরকার মানে ফাইনালি তো খলিল সাহেব। ও তার একটা দুনপুন বুঝাই দিয়েছে, না আমাদেরকে ব্যালেন্স করতে হবে না, আমাদেরকে আমেরিকার সাথে তো সম্পর্ক রাখতে হবে। এই কথা বললে এই খলিল ওকে নিয়ে গেছে, এই জন্য G2G এর ভিতরে চুক্তি হয়েছে। অথচ দেখেন এটা যে খলিলের পরিকল্পনা, খলিল ইউনূসের পরিকল্পনা, এটা তো ঢেকে গেছে। কেন? কারণ অলরেডি আপনাদের ক্রয় কমিটির মিটিং হয়েছে, সেখানে শুধু খলিল একা নাই, তো পুরা মন্ত্রিসভা আছে। তাহলে পুরা দায় এখন তারেক সাহেবের। কথা আরো আছে। খলিল সাহেবকে আজ পর্যন্ত স্বীকার করছে পুরা মন্ত্রিসভার কেউ জানে? আমরা যদি এইটার বিনিময়ে, এই চুক্তির বিনিময়ে আমরা যদি কিছু আমেরিকায় এক্সপোর্ট করতে যাই, ট্রাম্প সম্প্রতি আরো এক্সট্রা, আগে যা ট্যাক্স আছে এর উপরে আরো 10% ট্যাক্স ধরছে। চুক্তি যখন হয় তখন তো এটা ছিল না। আমেরিকা থেকে গ্যাস নিয়ে আসতেছে সিলিন্ডার ভরিয়া, মজা না? আপনারা ব্যালেন্স করতেছে, এগুলো বুঝেন কিছু আপনারা? এই যে 10% অতিরিক্ত ট্যাক্স দিতে হবে এখন, গার্মেন্টস ঢুকবে কি করে? এগুলো তো আলাপ কে করবে? G2G করছেন, ভারসাম্য। আরে এইটা করে দিয়া এই ইউনূস আর খলিল নিজেদের ক্রেডেনশিয়াল তৈরি করছে আমেরিকাতে। এটা বুঝবার যোগ্যতা আপনাদের কারণে ব্যালেন্স করতে হবে না, ভারসাম্য। এই যে তারেকের ভারসাম্য বুঝ, এই কারণে সে না চীনের কোলে উঠতে পারবে না আমেরিকার কোলে ফিরতে, কারণ আমেরিকান তো ওটা কোলই না। হাসিনা মডেলটার সামনে আছে না, দেখেন না কেন 36 দিনে হাসিনা পড়ে গেছিল, বুঝেন না? এই যে যত দুনিয়াদারি কম বুঝবেন, পরস্পরের পিঠে হাত বুলাইবেন, তত এটা পরিণতি এরকম হবে। কেন আমি বারে বারে এগুলো থেকে সাবধান করতেছি? আগে আরসিএফ কি কেন ওটা বুঝেন, আগে এর হিস্ট্রি বুঝেন, এদের সদস্য হতে গেলে কি কি প্রিকন্ডিশন আছে এগুলো বুঝেন আগে, কেন ওই ধরনের প্রিকন্ডিশন দিয়েছে।
আপনারা একই সঙ্গে ইন্দো প্যাসিফিকের নামে আমেরিকা জাপানের কোলে থাকতে পারবেন না। একসঙ্গে দুই মেয়ের সাথে প্রেম করা যায় না। কোন মেয়ে একই সঙ্গে দুইটা ছেলের সাথে প্রেম করতে পারে না। আর কত সহজ ভাষা বলবো আপনাদেরকে, এগুলা আমারই বিরক্ত লাগতেছে, একই কথা রিপিট করছি। আভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার দিয়ে আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, আভ্যন্তরীণ চাহিদাতে গার্মেন্টসের চাহিদাটা কি হচ্ছে? ওটা আপনার চাহিদা না? ডঙের কথা বলেন কেন এগুলা? এটা তিতুমির সাহেবের অগ্রাধিকার মার্কা কথা করতে আসছে। তারপরে সাথে নিয়ে গেছে উনি সামা ওবায়দ। আচ্ছা কোন এই মহিলা নাকি আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ঘটনা কি? ঘটনা হলো মহিলাকে নেওয়া হয়েছিল 18 সালে, যখন থেকে খালেদা জিয়ার রিটায়ারমেন্টের মতন বাসায় থাকেন, বাসা থেকে বেরোন না। ফলে কিন্তু পলিটিক্যাল ডেভেলপমেন্ট গুলোর সম্পর্কে খবর তো রাখতে হবে, উনি উনার মতন রাখতে চায়। আর পুরা পার্টি তো চালাইতেছে তারেক লন্ডনে বসে। ফলে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল যে মিটিং এ থাকা, যদি কোনো বিদেশিদের সাথে মিটিং হয় তাহলে তো ইংলিশে কি কয় ওইটা আবার ঠিকঠাক মতন এক্স্যাক্টলি খালেদা জিয়াকে রিপোর্টিং করা হয়েছে নাকি বাংলা অনুবাদ করতে গিয়ে আউলে হালাইছেন, এগুলা যাতে না হয় এই জন্য খালেদা জিয়ার কাছে মিটিং এও থাকতো শামা ওবায়দ, আর শামা ওবায়দের কাজ ছিল খালেদার কাছে মিটিং এর পরে, ওই বিদেশি মিটিং এর পরে খালেদার কাছে প্রপার রিপোর্টিংটা করা। এখন আপনি তাকে বানাই দিলেন বিরাট পররাষ্ট্রমন্ত্রী এক্সপার্ট। আচ্ছা, পররাষ্ট্রমন্ত্রী এক্সপার্ট আর অনুবাদক কি একই কথা? পররাষ্ট্র মন্ত্রণালয় কি অনুবাদক মন্ত্রণালয়? দেখেন কিসের মধ্যে কি ঢুকায় লাগতেছে। কেন বলতেছে এই কথা এখন দেখেন শামা ওবায়দ কি বলতেছে। চীন, ভারত ও রাশিয়ার মতন পরাশক্তিগুলোর সাথে হাই 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 করছে ইন্ডিয়া পরাশক্তি। ও ভাই মোদিও ইন্ডিয়াকে পরাশক্তি বলে, ঘরের ভিতরে লুকায় লুকায় পাবলিকলি বলে না। এই যে আপনার ভিতরে যে পরাশক্তি ঢুকছে এটা বুঝছেন আপনি? আপনি পরাশক্তি বলবেন না ইকোনমিক শক্তি বলবেন, এটা কনফিউশন আপনার আসেন তো আসলে। এই যে পুরনো মুখস্থ বিদ্যাগুলো আপনার ভিতরে ঢুকছে, তো এত বড় বামপন্থী তিতুমিরের ভিতরে ঢুকছে, আপনার ভিতরে ঢুকবে না কেন? তো এই জন্য দেখেন কথা কি বলতেছে, ইন্ডিয়াকে পরাশক্তি বানাই দিয়েছেন। তো তাদের সাথে কি হবে? পরাশক্তিগুলোর সাথে বাংলাদেশের কৌশলগত সম্পর্কের মূল ভিত্তি হবে পারস্পরিক লাভ ও দেশের মানুষের কল্যাণ। আচ্ছা, এগুলা ফাইজলামো কথা না? আমি আগেই বলেছি রাষ্ট্র মাত্রই নিজের স্বার্থটাই দেখবে, এর বাইরে অন্য কিছু দেখার জন্য রাষ্ট্র বানানো হয় নাই। রাষ্ট্র বানানোই হয় আমার স্বার্থ প্রদান, এটাই। ফলে কেউ কেউ আবার বলে বাংলাদেশ প্রথম। আচ্ছা, এইটা আর একটা গাধার বক্তব্য, এইটা আর একটা মোদি টাইপের বক্তব্য। এটা তো বলার দরকার নাই। আমি রাষ্ট্র দোকান খুঁজছি মানে আমি আমার স্বার্থেই কাজ করার জন্য এই দোকানটা, এই রাষ্ট্রটাকে খুঁজছি আমার স্বার্থের জন্য। বাংলাদেশ ফার্স্ট এই কথা বলার কোনো দরকার নাই। বরং এই কথা বললে আজকালকার দিনে যখন গ্লোবাল ইকোনমির কথা বলছেন, গ্লোবাল প্রোডাক্ট শেয়ারিং এর কথা করতেছে, তখন আপনি এই কথা বলে মানে আমি কিন্তু জাতিবাদী। এই যে জাতিবাদী বলে সে আরসিপিতে জয়েন করতে পারবে না, এটা জানেন? ফলে জাতিবাদ ফেলে আসেন, এটা বিশেষ করে উল্লেখ করার দরকার নাই। সবার আগে বাংলাদেশ ভাববেন না যে আপনি বিরাট দেশপ্রেমিক হয়েছেন, আপনি একটা সস্তা জাতিবাদী, একটা গাধা। যারা এই কথা বলে, যারা মোদি মার্কা কথা বলে, ইন্ডিয়া ফার্স্ট, ট্রাম্পের মতন গাধার মতন কথা বলে আমেরিকা ফার্স্ট, এগুলা গাধার বক্তব্য। এই আমেরিকা ঘুরে ফিরে এখন জাতিবাদী আমেরিকা হইতে যাচ্ছে, সেই দুনিয়া থেকে জাতিবাদ তাড়াইছে। আর শেষ বয়সে ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে এখন আমেরিকাকেই জাতিবাদ ভাঙতে যাচ্ছে। আমেরিকা ফার্স্ট মানে কি? এটি তো জাতিবাদ। এটা তো বলার অপেক্ষা রাখেন। রাষ্ট্র বানানো মানে আমি আমার নাগরিকের স্বার্থ সবার আগে দেখবো, আমার স্বার্থ সবার উপরে থাকবে, কিন্তু বলার দরকার নাই। এখন আরো দরকার নেই এই জন্য যে এখন আপনি একটা গ্লোবাল ইকোনমির ভিতরে আছেন। ফলে এটা বলে সচকিত করার তো দরকার নাই। আমি কিন্তু ভাই আমার স্বার্থ দেখবো। আরে ভাই, আপনি তো আপনার স্বার্থ দেখবেন, তো রাষ্ট্র মানেই তো তাই। ফলে যারা এটা বিশেষ করে উল্লেখ করতেছে তারা কত ধরনের নিম্ন শ্রেণীর গাধা, ওটা একটু বোঝার চেষ্টা করে দেখেন।
ইন্ডিয়াকে পরাশক্তি বানাচ্ছে, এটা তো বললামই। আচ্ছা দেখেন, বাংলাদেশের কৌশলগত সম্পর্ক, এটা মানে কি? চালাকি। কৌশলগত মানে কি? চালাকি। স্ট্র্যাটেজিক শব্দের অর্থ বুঝেন? এইরকমই তো হবে। অনুবাদক যদি পররাষ্ট্রমন্ত্রী হয়ে যায় তাহলে কি হবে? সবশেষে দেখেন তিতুমির আর একটা কথা, মধ্যম শক্তি বা মিডিল পাওয়ার হিসাবে আমাদের উত্থান হতে হবে। ওই একই আবার পাওয়ার পাওয়ার পাওয়ার, পরাশক্তি পরাশক্তি পরাশক্তি, এর বাইরে কোনো ধারণা নেই তাদের। পরাশক্তি দিয়ে এখন দুনিয়া ব্যাখ্যা করা যাবে না, এটা শেষ হয়ে গেছে 91 সালে। পরাশক্তি জিনিসটা শেষ, এটা একটা ভুল শব্দ ছিল, এটা বোঝা গেছে এখন। কোন রাষ্ট্রের শক্তিটা অর্থ সামরিক শক্তি না, শক্তির ফাউন্ডেশনটা হলো গ্লোবাল পাওয়ার, বলতে আসলে গ্লোবাল ইকোনমিক পাওয়ার। আপনি যদি গ্লোবাল ইকোনমিক পাওয়ার আপনি যদি আগে এনশিওর করতে পারেন, ইকোনমিক পাওয়ার বলেও কি সেটাও পরিষ্কার করে দিই আমি, কারো এটা নিয়ে কোনো ভুল বোঝাবুঝির কিছু নাই। গ্লোবাল ইকোনমিক পাওয়ার মানে হলো আপনি যখন এত সারপ্লাসের একটা ইকোনমি বানায় ফেলছেন নিজের দেশকে, যে সে নিজে 2 থেকে 3% সুদে আরেকটা দেশকে টাকা ধার দিতে পারে। 2-3% সুদে মানে বুঝছেন, এটা বাজার রেট না, বাজার রেট হলো 6% উপরে হবে। কিন্তু আপনি পারেন, এই মূলত আছে। IMF ওয়ার্ল্ড ব্যাংক লোন দেয়, বাংলাদেশে শুরু করছে 0.75% দিয়ে, 1%-এর নিচে দিয়ে। এটাও চায় না কাউকে বিনা ফেরত দিতে আমার এরকম লোন দিয়ে গেল। এই মুহূর্তটাই হলো আপনি গ্লোবাল, আমি একদিক থেকে বলছি গ্লোবাল অর্থনৈতিক শক্তি। গ্লোবাল অর্থনৈতিক শক্তিটাই আপনাকে একটা হেজিমনি, আপনার একটা আধিপত্য দিবে। কারণ যাদেরকে আপনি অর্থ ধার দিবেন এই কম সুদে, এই যে কম সুদের অর্থ, এইটাই আপনার পাওয়ার। সো পাওয়ার শুরু হয় এখান থেকে। অটোমেটিক্যালি যাকে ধার দিবেন সে আপনার অনুগত রাষ্ট্র হয়ে যাবে, আপনার পলিসির অনুগত হবে অন্তত। এইবার আপনি যখন একটা চরম শিখরে পৌঁছাবেন অর্থনীতির, এরপরে মাত্র 10 বছর লাগে মিলিটারিলি আপনি শক্তিবান হয়ে যাবেন। চীনের কথা দেখেন, 10 সালেও তার ওই যে 7 ফ্লিটের মতন কোনো ফ্লিট ছিল না চাইনিজদের, এখন কয়টা ফ্লিট আছে দেখেন। এটা দিয়ে বোঝার চেষ্টা করেন। ইভেন অনেকে যাদের ব্যাকগ্রাউন্ড সামরিক, তারাও ওই কনফিউশনটা করে, সামরিক শক্তি তো আসল শক্তি। ওদেরকে বোঝানোই গেল না, সামরিক শক্তি তখনই আপনি ব্যবহার করতে পারবেন যখন আপনার ইকোনমি আছে। আমেরিকা কেন সামরিক শক্তিতে হেরে যাচ্ছে চীনের কাছে? এই যে নতুন ধরনের বিমান, রাডার সিস্টেম, এগুলো বের করতে গবেষণা করার মতো টাকা নেই তার। এবার বুঝছেন টাকা কোথা থেকে আসে? এখনো কিন্তু সংখ্যার দিক থেকে আমেরিকানরা চাইনিজের চেয়ে বেশি শক্তিশালী সংখ্যার দিক থেকে মিলিটারি। কিন্তু মুরদ সামরিক বাহিনীর পিছনে খরচ করবার অর্থ কই? এটা মিজারেবল শিফট করছে। এনিওয়ে, এগুলা কি বলবো আর। সার কথা হলো, এর ভিতরে সবচেয়ে বিপজ্জনক এই আলোচনার মধ্যে প্রথম আলো এটা ডাকছে ইন্ডিয়াকে ইন্ডিয়ার কথা মনে করায় দেওয়ার জন্য। ভারসাম্যপূর্ণ কথাটার অর্থ হলো তাই। এখন আপনারা যদি এটা না বুঝেন, আমার কিছু করার নেই, দুনকে পা দিবেন, ডুবে মরবেন। খোদা হাফেজ, থ্যাংক ইউ।